নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার পাঠ করব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের একটি গল্প। যতদূর বুঝতে পারি, তপনকে নিয়ে প্রথম যে কয়েকটি গল্প প্রায় পরপর নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, এই গল্পটি তার কিছু পরে, হয়তো বছর দুয়েক পরে লেখা। প্রকাশের সময় অনুযায়ী তাই মনে হয়। আরম্ভ করছি আজকের পাঠ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের ষষ্ঠ গল্প, একটি মোটর যাত্রা। দরজার বাইরে খটখট খটাস করে বিকট আওয়াজ হলো একটা। মনে হলো গোটা দশে গুড়ের হাঁড়িতে এক পেল্লায় লাঠির ঘা বসিয়ে চৌচির করল কেউ। কিন্তু বাধ্যতামূলক সঞ্চয়ের হিসেব করতে গিয়ে সকাল থেকে আমার মাথা ঘুরছে। কাজেই গুড়ের হাঁড়ি ফাটুক আর মফস্বল শহরের বিখ্যাত গোলগাড়ি উল্টে যাক, ওসব ভাববার সময় আমার ছিল না। কিন্তু পরক্ষণেই ঘরে ঢুকল তপন, আমার পরম বন্ধু তপন চৌধুরী। নাকের নিচে সেই মোলায়েম সরু গোঁফ, মুখে মাখন মার্কা হাসি, পরনে চোঙার মতো কালো রঙের ট্রাউজার, নর্দমা ব্র্যান্ড গোছের কি একটা নাম। কি হে, গল্প লিখছ নাকি? ভেড়ে আছো? পিত্তি জ্বলে গেল তপনের হাসি দেখে। গল্প লিখছি না, কম্পালসারি সেভিংসের হিসেব করছি। ফেলে দাও হিসেব, এমন চমৎকার সকাল, ছুটির দিন, এই কি হিসেব লেখবার সময়? উঠে পড়ো হে সুক। বিরক্ত হয়ে বললুম, আমি সুসুক নই, আমি মানুষ, আমার নাম সুকুমার। যে রকম মুটিয়ে যাচ্ছ তাতে তোমাকে সুক বললেও অন্যায় হয় না। তখন এক গাল হাসল। ওঠো। কোথায় উঠব? গাছে। হলো তো? এবার তপনও চটে উঠল। গাছে চড়ে কিচ কিচ করতে থাকো। শুশুক গাছে ওঠে না, গম্ভীর হয়ে আমাকে জানাতে হলো। তাকে কোনোদিন কিচকিচ করতেও শোনা যায়নি। না হয় তুমি একটা এগ 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 কিন্তু তপনের এগ অর্থাৎ ডিমটিকে আর ফুটতে দেওয়া যায় না। বাধা দিয়ে বললুম, এগের কথা পরে হবে। ইচ্ছে হয় তুমি মনের আনন্দে তা দাওগে। আপাতত আমাকে ছাড়ো, আমি হিসেবটা করে ফেলি। দূর তোর হিসেব। তপন হ্যাঁচকা টানে আমাকে চেয়ার থেকে তুলে ফেলল। চলো শিগগির। একেবারে মরিয়া হয়ে এসেছে। আর তপনের যখন একবার গোঁ চাপে, তখন যে তাকে কোনো মতেই ঠেকানো যায় না, সে আমি আগে অনেকবার দেখেছি। কোথায় যেতে হবে? বেড়াতে। এমন লাভলি সকাল, আকাশ মেঘলা, পুবের হাওয়া দিচ্ছে, অফিস বন্ধ, এমন দিনে কেউ হিসেব লেখে? তুমি আবার নিজেকে সাহিত্যিক বলো। এই জন্যেই তো সব কাগজ থেকে তোমার লেখা ফে ফে ফে। হিটিং বিলো দি বেল্ট, আমি তারস্বরে বাধা দিলুম। সকালবেলাতেই ফ্যা করো না তপন, আমার মন মেজাজ ভালো নেই। তোমার সঙ্গে আমি বেড়াতে যেতে পারবো না, আমার পা ব্যথা করছে। পায়ের দরকার নেই, মোটর নিয়ে এসেছি। মোটর শুনে হঠাৎ দারুণ উৎসাহ বোধ হলো। এ কথাটা তো মন্দ নয়। পেলে কোথায়? কিনেছি, মাই কার। তোমার? আমার বিষম লাগলো একটা। বলো কি হে, একেবারে মোটর কিনে ফেললে? এত টাকা পেলে কোথায়? ভেরি চিপ। পুরনো বটে, কিন্তু জাত বিলিতি গাড়ি। কাল কথাবার্তা বলে আজই কিনে ফেললুম। আর ডেলিভারি নিয়েই ছুটে এসেছি তোমার কাছে। চলো চলো, বেশ খানিকটা বেরিয়ে আসা যাক, এমন লাভলি সকাল। আর বলতে হলো না, তৎক্ষণাৎ আমি পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে ফেললুম। আমার দরজার সামনেই তপনের গাড়ি দাঁড়িয়ে। সেদিকে একবার তাকিয়েই আমার উৎসাহ অনেকখানি কুঁকড়ে এলো। সেই পাদানিওয়ালা লম্বা গাড়ি,
মাথার ওপরে চাঁদোয়ার মতো জরাজীর্ণ হুড, রাম সিংয়ের মতো একটি প্রকাণ্ড হর্ন বেরিয়ে আছে একদিকে। তৎক্ষণাৎ বিদ্যুৎ চমকের মতো আমার মনে হলো, তাহলে একটু আগেই 12টা গুড়ের হাঁড়ি একসঙ্গে ফাটবার মতো যে মনোরম আওয়াজ কানে এসেছিল, সেটি এই যন্ত্রেরই অবদান। তপন আমার পাঁজরায় একটা খোঁচা দিয়ে বললে, কি হে, কেমন দেখছ? বললুম, রোমাঞ্চকর। রোমাঞ্চকর মানে? ভয়াবহ। তার মানে? ভাবছি হেনরি ফোর্ডের প্রথম গাড়িখানা জোগাড় করলে কোত্থেকে? ইয়ার কি নয় সু 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 কুমার। থ্যাংক ইউ। তপন কৃতজ্ঞ হয়ে বলে যেতে লাগলো, দেখতে একটু পুরনো বটে, কিন্তু ক্লাস গাড়ি। তোমাদের এখনকার তকতকে ঝকঝকে গাড়ি দাঁড়াতে পারে এর পাশে? মরা হাতিও লাখ টাকা। কিন্তু ভাই, মরা হাতিতে তো চড়া যায় না। আর আমি এমনি একটু গুজব শুনেছিলুম যে লোকে চড়বার জন্যেই মোটর গাড়ি কিনে থাকে। এটাও চড়বার জন্যেই কিনেছি, উঠেই দেখো না একবার। চলবে? তপন দারুণ চটে গেল। তাহলে আমি এলুম কি করে? এটাকে ঠেলতে ঠেলতে এসেছি নাকি এখানে? জানি নে ভাই, তুমি সব পারো, তোমার অসাধ্য কাজ নেই কিছু। সেই চোঙার মতো ট্রাউজারের পকেটে হাত পুরে কিছুক্ষণ আমার দিকে অনুকম্পার দৃষ্টিতে চেয়ে রইল তপন। তারপর নাক দিয়ে একটা বিশ্রী আওয়াজ করে বললে, উঠবে তো ওঠো, নইলে আমি চললুম। তোমার সঙ্গে এড়ে তক্ক করে এমন সুন্দর সকালটা আমি মাটি করতে চাই নে। যা থাকে কপালে, একটা এসপার ওসপার হয়ে যাবে আজকে। আমি গাড়ির হ্যান্ডেল ঘোরালুম। ঘটাংঘট করে দরজা খুলল, যেন খুলিল পশ্চিম দ্বার অশনি নিনাদে। ড্রাইভারের পাশের আসনে ছেঁড়া কুশনে আমি গদিয়ান হয়ে বসলুম। তখন গাড়ির চাবি ঘুরিয়ে সামনে থেকে হাত 3 লম্বা একটা হ্যান্ডেল বের করলে। এখন হ্যান্ডেল মারবে নাকি হে? হুঁ, পুরনো গাড়ি কিনা, সেলফটা ঠিক করে নিতে হবে। ও আচ্ছা। গটাং গটাং ঘট গটাং ঘট। দাঁত মুখ খিচিয়ে তপন হ্যান্ডেল ঘোরাতে লাগলো। গাড়ির ভেতরে এক একটা করে ভূমিকম্প হচ্ছে মনে হলো, কিন্তু স্টার্ট নেবার কোনো সম্ভাবনা আছে বলে বোধ হলো না। কই হে, স্টার্ট হচ্ছে না তো। হবে হবে, পুরনো গাড়ি কিনা, একটু সময় নেবে। ঘট ঘট ঘটাং 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 ঘট। তপনের ব্যায়াম দেখে আমার মন্দ লাগছিল না। মনে মনে ওকে উৎসাহ দিতে লাগলুম, মারো জওয়ান হেইয়ো, আউর থোড়া হেইয়া, সাহেব মারেগা হেইয়ো। রাস্তায় লোক জড়ো হচ্ছিল। কয়েকটি হাফ প্যান্ট পরা নাবালকের মুখে বিকশিত আনন্দের হাসি। দু একটা টুকরো সরস মন্তব্যও যেন কানে আসছিল। মিনিট 10 ঘটঘটানি সহ্য করে এক লাফে নেমে কেটে পড়ব ভাবছি, হঠাৎ মরা হাতির গর্জন। আর মরা বলেই প্রেত লোকের গর্জন। অতটুকু গাড়িটার ভেতর থেকে যেন 7টা ডিজেল ইঞ্জিন একসঙ্গে আর্তনাদ করে উঠল। চারদিকে যে ভিড় জমেছিল, এক লাফে 30 হাত পিছিয়ে গেল সেটা। গোটা 10 কুকুর প্রাণপণে ডাক ছাড়ল। বিদ্যুৎ বেগে তপন উঠে পড়ল গাড়িতে, হ্যান্ডেলটা ছুঁড়ে দিলে এক পাশে। রাম সিংয়ের মতো হর্ন থেকে গোটা কয়েক গগনভেদী শব্দ উঠল। তারপর ইঞ্জিনে আর বডিতে ঝড়ের খঞ্জনি বাজিয়ে তপনের মরা হাতি ঊর্ধ্বশ্বাসে ছুটল। ধুলো উড়িয়ে, লোক তাড়িয়ে, কুকুরদের গলায় অব্যক্ত বেদনার ব্যক্ত চিৎকার জাগিয়ে দেখতে দেখতে মফস্বল শহরের লেভেল ক্রসিং পেরিয়ে সোজা ঝাঁপিয়ে পড়ল আসাম রোডে। এবং আমাকে স্বীকার করতে হলো, হ্যাঁ, আদত বিলিতি গাড়ি বটে। চারদিকে জানান দিয়ে চলেছে দস্তুর মতো। ছেঁড়া গদি থেকে কুশনের খোঁচাখুঁচি একাধটু লাগছিল না তা নয়, কিন্তু গাড়িটা যখন সত্যিই চলছে, দুধারের মেঘে ঢাকা মাঠ আর পথের পাশের সার দেওয়া শিশু গাছ থেকে ঠান্ডা হাওয়া এসে যখন চোখে মুখে আছড়ে পড়ছে, তখন ব্যাপারটা আমার ভালোই লাগছিল। আর পরের মোটর গাড়িতে চড়তে কার না ভালো লাগে? গাড়িটা তো নেহাত মন্দ নয় হে। হুঁ হুঁ
খুব তো ঠাট্টা করছিলে তখন। বুঝতে পারিনি ভাই, নিজ গুণে ক্ষমা করো। কিন্তু কি বলে আওয়াজটা যেন একটু বেশি লাগছে কানে। ওর কোনো গতি করা যায় না। সাইলেন্সার পাইপে ময়লা জমেছে, ওটা ঠিক করে নিলেই আওয়াজ থাকবে না। আর গদিটাও মানে ঠিক যেন একরাশ পেরেকের উপর বসে আছি ভাই, মানে খুব আরাম হচ্ছে না। স্প্রিংগুলো খারাপ হয়ে গেছে। তাছাড়া ধুতি পরেছ বলেই তোমার বেশি লাগছে। তোমাকে কতবার বলেছি ট্রা ট্রা ট্রা। ট্রাউজারের কথা বলছো? আমার দীর্ঘশ্বাস পড়ল। 4th ইয়ারে পড়বার সময় একবার ট্রাই করেছিলাম, কিন্তু রাস্তায় বেরুতেই এমনভাবে কুকুরে তাড়া করলো যে। তপন খুশি হয়ে একগাল হাসল। তা যা বলেছ, সকলকে আবার ট্রা ট্রা ট্রাউ মানে মানায় না। তোমার ওই নাদুস নুদুস চাল কুম কুম কুম। ওর কুমকুম শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে মুখ ফেরালুম। নিজের চেহারা নিয়ে এসব সমালোচনা আমার ভালো লাগে না। গম্ভীর হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলুম তপনের গাড়ির আওয়াজে মাঠের ভেতরে বিপর্যয় ব্যাপার চলছে একটা। গরু ছাগলের পাল ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে চারদিকে। প্রকাণ্ড একটা খইয়ের বস্তার গন্ধমাদন মাথায় করে ভালো মানুষ চেহারার একজন গুটি গুটি হেঁটে যাচ্ছিল, একটা গরুর সঙ্গে ধাক্কা খেয়ে সে বস্তা শুদ্ধ হুড়মুড় করে পড়ে গেল। তপন নির্বিকার। যৎপর নাস্তি বেসুরো গলায় সে উদাস হয়ে গিয়ে চলেছে। ওগো কর্ণধার, এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়ার। সর্বনাশ! বাধ্য হয়ে তপনকে বাধা দিতে হলো তখন। ও কথা বলতে নেই ভাই, ফিরতেই হবে আমাকে। হিসেবটা এখনো করা হয়নি, তাছাড়া কালকে অফিসও আছে। তো তুমি তো ভারী বেরোসি খেয়ে। তপন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো। ওই জন্যেই তো সব কাগজ থেকে তোমার লেখা ফে ফে। বললুম শাট আপ। বাংলাদেশে সত্যিকারের এডিটার আছে নাকি যে আমার লেখার কদর বুঝবে? যেদিন নোবেল প্রাইজ নিয়ে আমাকে সাদাসাদি করবে সেদিন টের পাবে আমি কিরকম লিখে থাকি। কিন্তু তার আগে আমার পা দুটো যে রোস্ট হয়ে গেল। হে, তোমার ইঞ্জিনে জল নেই নাকি? থাকবে না কেন, বেরুবার সময়ই তো জল নিয়েছি। তাহলে এমন গরম হয়ে গেছে কেন? পা রাখতে পারছি না যে। পুরনো গাড়িতে অমন হয়, যদি ট্রা ট্রা ট্রাউ দত্তর ট্রা ট্রা ট্রাউ। আমি সিটের ওপর পা তুলে আসন পিঁড়ি হয়ে বসলুম। তৎক্ষণাৎ তপন ঘট করে কি একটা টানল, আর খটাং করে সেটা এসে আমার হাঁটুতে লাগলো। নিদারুণভাবেই লাগলো। আমি আর্তনাদ করলুম, গেছি গেছি। তপন বললে, তোমারই দোষ। আমি গিয়ার দিচ্ছিলুম, কোন আক্কেলে হাঁটুটা বাড়িয়ে দিলে শুনি। চুলোয় যাক তোমার গিয়ার। গাড়ি থামাও, আমি ব্যাক সিটে যাব। ব্যাক সিটে বসতে পারবে না, খালি স্প্রিং। আহত হাঁটুর পরিচর্যা করতে করতে আমি খেঁকিয়ে উঠলুম। আচ্ছা রসিকতা শুরু করেছ তো। পা নামিয়ে বসলে ফ্রাই হয়ে যাচ্ছি, তুলে বসলে গিয়ারের ঘা। গাড়ি থামাও, আমি নেমে যাব। একটু পাটা সরিয়ে বসো না। ইয়া, ঠিক হয়েছে। এইবার তাকিয়ে দেখো কি শ্যামল বনানি, কিরকম দিদি দিগ দিগ মুরুগে প্রান্তর, কেমন মেঘলা আকাশ। বলতে বলতেই গাড়ির মধ্য থেকে খটাং খটাং করে একটা বিজাতীয় শব্দ উঠতে লাগলো। চমকে বললুম, ওটা কিসের আওয়াজ হে? তপন গম্ভীর হয়ে গেল। তাই তো, ওটা যেন ডি 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 মানে ডি ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল! আমি আরও চমকে উঠলুম। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস? কি সর্বনাশ! মোটরের মধ্যেও ক্যালকুলাস থাকে নাকি? প্রবলভাবে মাথা নেড়ে প্রতিবাদ করে বললুম, না ভাই, আমি কিছুতেই বিশ্বাস করব না। তোমার ইঞ্জিন খটাং খটাং শব্দে ক্যালকুলাসের অঙ্ক কষছে, এ কথা আমি কোনো মতেই মানতে রাজি নই। ইয়ার্কিরও একটা লিমিট আছে। তপন বললে, শাট আপ। মোটরের কিচ্ছুই জানো না তুমি। জানি না তো বয়েই গেল, কিন্তু ইঞ্জিনের ভেতরে যে ক্যালকুলাসের অঙ্ক থাকে, থামো। ক্যালকুলাস নয়, শুধুই ডিফারেন্সিয়াল। কিন্তু ভারী ভাবনায় পড়া গেল হে। তপন চিন্তিত হলো। আওয়াজটা একেবারেই ভালো নয়। চলো ফিরি। এক্ষুনি? এমন শ্যামল প্রান্তর, মাঠে মাঠে এত গরু,
গাছে গাছে এত কাক, এসব ফেলে? হ্যাঁ, এসব ফেলেই। ডি 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 দত্তর, মানে ওটা ভেঙে গেলে ভারী ল্যাটায় পড়বো শেষকালে, গাড়ি আর চলবেই না। আসাম রোড ছেড়ে ডান দিকের একটা নুড়ি ফেলা রাস্তা দিয়ে চলেছিলুম আমরা। খুব সম্ভব সামনের কোনো চা বাগানের দিকেই লক্ষ্য ছিল তপনের। সেইখানেই ডিফারেন্সিয়াল ঘটিত দুর্ঘটনা। মেঘলা আকাশটি এতক্ষণে আরও মেদুর হয়ে এসেছিল। বেশ ঝমঝম করে বৃষ্টি নামলো এই সময়। নুড়ি ফেলা রাস্তাটা একটা প্রায় শুকনো পাহাড়ি নদীর ভেতর দিয়ে ওপারে চলে গেছে। নদীতে ইঞ্চি চারেক জলের একটা নীল ক্ষীণ ধারা। নদীর দিকে একটুখানি নেমে গিয়ে গাড়িটা ঘোরাতে চেষ্টা করল তপন, আর ঠিক সেই সময় কোনো ধারালো নুড়ির সংঘর্ষেই কিনা কে জানে গুড়ুম, অর্থাৎ টায়ার ফাটল। ডান দিকে একটু হেলে পড়ে থেমে দাঁড়ালো গাড়িটা। আমি চিৎকার করে বললুম, ইউরেকা! এইটের জন্যেই অপেক্ষা করছিলুম। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না কো আর। কে কে বলে ফিরব না? তপন চোখ পাকিয়ে তাকালো আমার দিকে। আলবৎ ফিরব, 5 মিনিটের মধ্যেই ফিরব। স্টে 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 স্টেশন? রেল স্টেশন? সে এখানে কোথায় ভাই? আহ, স্টেশন নয়, স্টেপনি, মানে এক্সট্রা টায়ার সঙ্গেই আছে। ওয়েট, এক্ষুনি ঠিক করে নিচ্ছি। বৃষ্টিটা বেশ চেপে নেমেছে তখন। গোঁ গোঁ করতে করতে তপন তার মধ্যেই বেরিয়ে গেল গাড়ি থেকে। জ্যাকটা দাও। জ্যাক? সে আবার কি? তাকে কোথায় পাবো? সে তো জিলের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিল। ইয়ার কি বন্ধ করো সুকুমার, গাড়ির পেছনেই রয়েছে। হ্যাঁ, ওইটে, ওকেই জ্যাক বলে। দাও দাও, ভিজে ভূত হয়ে যাচ্ছি, আর নেমে পড়ো। নামবো? কাতর হয়ে বললুম, এই বৃষ্টিতে? আমি ভিজছি না বুঝি? তুমি আরামে বসে থাকবে আর আমি একা ভিজে ঢোল হয়ে খেটে মরবো? কুইক কুইক, হেল্প মি। হাঁটুটা গিয়ারের ঘায়ে টনটন করছিল, তবু নেমে পড়তে হলো। তারপর সেই দুর্দান্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্যাক বসানো, টায়ার খোলা, এবং ততক্ষণে শীতে হাড় পাঁজরা কালিয়ে যাওয়ার জো। কাঁপতে কাঁপতে বললুম, জ্যাকের পালা তো মিটল ভাই, এবার তোমার জিল মানে টায়ার আনো, এরপরে যে ডবল নিমোনিয়া হয়ে যাবে হে। আর 2 মিনিট। গাড়ির পেছনে একটা পুরনো টায়ার শোভাবর্ধন করছিল, তপন টেনে বের করে আনলো সেটাকে। এবার ধরো এটাকে, ঠিক এখানে এখানে। আরে আরে, টিউবটা তো। টিউবটা যে কি ব্যাপার সেটা বোঝবার আগেই কোথা থেকে 8-10টি প্রাণী আমাদের গায়ে একসঙ্গে লাফিয়ে পড়ল। একটা আমার নাক বেয়ে উঠে মাথার ওপর দিয়ে বেগে বেরিয়ে গেল, আর একটা ধুতির ভেতর আশ্রয় নিতে চেষ্টা করল। প্রাণপণে লাফিয়ে উঠে পিছল পাথরে আমি ধপাস করে আছাড় খেলুম একটা, এবং তারপরেই তারস্বরে চিৎকার ছাড়লুম, হেল্প হেল্প, মার্ডার! মার্ডার নয়, ইঁদুর ইঁদুর! তখন আরও জোরে চেঁচিয়ে উঠল, স্টেপ নিতে বাসা করেছিল, টিউব একদম ঝাঁঝরা। আরে আরে, আমার শার্টের ভেতর একটা ঢুকে বসে আছে যে। তখন নাচতে শুরু করলো, কই যাচ্ছে না তো, একবার এদিক একবার ওদিক, কামড়ালেই তো র্যাট ফিভার। আশেপাশে একটি গাছ নেই। পাথরের ওপর আমি বসে আছি কাটা সৈনিকের মতো। তপন তার চোঙামার্কা ট্রাউজার পরে শার্টের ভেতর থেকে ইঁদুর তাড়াবার জন্য প্রাণপণে নেচে চলেছে। মুষলধারায় বৃষ্টির ভেতরেও সেই নয়নলোভন দৃশ্যটা উপভোগ করে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। গেছে গেছে, পালিয়েছে! হঠাৎ একটা জয়ধ্বনি উঠল তপনের। কিন্তু গাড়ির কি হবে ভাই? স্টেপনিটার ভেতরে ইঁদুরের বাসা, অথচ বেটা রামবিলাস কালকেও গাড়ি বেচবার সময় বলেছিল, একদম নয়া টায়ার দে দিয়া বাবু সাব। চুলোয় যাক গাড়ি। খোঁড়াতে খোঁড়াতে আমি উঠে দাঁড়ালাম। এই বৃষ্টি তো আর সহ্য করা যায় না, চলো কোথাও একটা শেল্টার। কথাটা আর শেষ হলো না। তার আগেই অনেক দূর থেকে অদ্ভুত আওয়াজ এলো একটা, যেন এক পাল বুনো মোষ ছুটে আসছে আমাদের দিকে। আর তৎক্ষণাৎ চিৎকার করল তপন, পালাও পালাও সুকুমার, বান আসছে, পাহাড়ি বান। 1 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট। সেই বৃষ্টির ভেতর অলিম্পিক রেকর্ড ছাপিয়ে আমরা কতখানি দৌড়ে গেলুম বলতে পারবো না। তারপর ফিরে তাকিয়ে দেখলুম
শুকনো পাহাড়ি নদীর খাতে অন্তত 7 ফুট উঁচু হয়ে ছুটে এলো এক দুরন্ত ফেনার স্রোত। আর আর তপনের মোটর গাড়িটা এক মুহূর্তে স্রোতের ধাক্কায় যেন 100 টুকরো হয়ে সেই স্রোতের মধ্যে মিলিয়ে গেল। কিছুক্ষণ শোকাহত চোখে সেই স্রোতের দিকে চেয়ে রইলুম আমরা। তারপর তপন ধপাস করে একরাশ জল কাদার মধ্যেই বসে পড়ল। তখন অবশ্যই কাদা জলে আমাদের আর কোনো ক্ষতিবৃদ্ধি ছিল না। মাথার উপর আকাশ ভেঙে পড়ছে তখনও। 500 টাকা নগদ দিয়ে কিনেছিলুম গাড়িটা, গেল। গিয়ে যে ভালোই করলো, অন্তত দুটো মানুষকে আরো কিছুদিন পরমায়ু দিয়ে গেল। ইচ্ছা সত্ত্বেও সে কথাটা আমি তপনকে এই মুহূর্তে কিছুতেই বলতে পারলুম না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, GOLPOKOTHARASOR.org।